দেখেন অতীতে কোনোদিন বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছে, কিন্তু প্রতি এক দশকে 1% করে বেড়েছে। 80 সালে 3%, 90 সালে 4%, তারপরে 5%, এখন আমরা 6% আছি। সেই হিসাবে যদি আমরা ধরি আমাদের 7% হওয়া উচিত। তারপরেও যদি আমরা ধরলাম যে সরকার ইজ রিয়েলি কমিটেড, সরকার ইজ এটার উপর খুবই ফোকাস করবে, আরো হয়তো 1% আমরা ধরতে পারি, কিন্তু তার বেশি যাওয়াটা কিন্তু ঠিক হবে না। তো যাই হোক, অনেক ইসের পরেও বা মানে বিশ্লেষণ এবং বিতর্কের পরে মন্ত্রী মহোদয় এবং সবাই রাজি হলেন যে 8%ই থাকুক। তো এটা হলো তখনকার পর্যালোচনা। এখনকার যে পর্যালোচনা হবে সেখানে কিন্তু আরো জিনিস আমাদেরকে নিতে হবে। কেন আমরা 8% পেলাম না? আমরা কেন 2002 বা 3 সাল থেকে এখন পর্যন্ত গত 10 বছর আমরা গড়ে 6% আছি, এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার পুরো পিরিয়ডটাতে কিন্তু আমাদের প্রবৃদ্ধির কোনো উন্নয়ন হয় নাই। এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করব সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটাকে সরকারকে ভাবতে হবে। কারণ কেন আমাদের এই বিনিয়োগটা হলো না, বা 6-এর মধ্যে থাকলাম আমরা? হ্যাঁ, সেটাই, বিনিয়োগ হয় নাই বলেই আমরা 6-এর মধ্যে আটকে গেলাম। আমরা কেন, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ, সরকারি খাতের বিনিয়োগ কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং কিছুটা এক্সিডও করেছে, পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট, কিন্তু সেটার কোয়ালিটি কেন খারাপ হলো যে এটা ব্যক্তি খাতের বিনিয়োগকে যেটা করার কথা, যেটাকে বলা হয় ক্রাউড ইন, সে ক্রাউড ইন না করে এটা ক্রাউড আউট করছে কেন? এটার বিশ্লেষণ সরকারকে করতে হবে এবং খুব উদার মন নিয়ে করতে হবে। আমি যদি মনে করি যে আমি ডিফেন্সিভ, আমাকে কেউ কিছু বললে পরে আমি ওটাকে প্রত্যাখ্যান করব বা ওটাকে প্রতিহত করার চেষ্টা করব, তাহলে কিন্তু এটা থেকে সরকার বের হয়ে আসতে পারবে না। আগে স্বীকার করতে হবে সরকারকে যে কোথায় ভুল হয়েছে। ভুলটাকে স্বীকার না করলে ওটা শুদ্ধিত হবে না। কাজে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথায় গভর্নেন্স ফেলিওর হলো, কোথায় এই বিনিয়োগের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। সেটা কি কারণ? সেটা রাজনৈতিক কারণ হতে পারে, সেটা অর্থনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, বিভিন্ন অদক্ষতার কারণে হতে পারে। তো সবকিছুকেই খুব অবজেক্টিভলি দেখে, সমস্যা তো আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো সমস্যা আছে এবং সবগুলো হয়তো দূর করা যাবে না, কিন্তু আমি যদি 5টার জায়গায় 4টাকে অ্যাড্রেস করতে পারি বা 3.5টাকেও অ্যাড্রেস করতে পারি, আমি হয়তো বেশ অনেকখানি এগোবো। কিন্তু আমি যদি ডিনায়াল মোডে থাকি যে যা আছে ভালোই ছিল, হয় নাই, গত বছর গন্ডগোল হয়েছে, না হলে হয়ে যেত, অমুক হয়ে যেত, দ্যাট ইজ এ ডিনায়াল সিনড্রোম হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগোতে পারবো না। তো আমি যেটা আরেকটা বলতে পারছি, আপনি যে ডিভলভমেন্টের যে প্রশ্নটা বললেন, ডিভলভমেন্টের ইস্যুটা হচ্ছে যে দুনিয়ার সব দেশই দেখা যায় যে কিছু কিছু জিনিস, বিশেষ করে যে সামাজিক অর্থনৈতিক কার্যক্রম, যেমন হেলথ এডুকেশন, একটা ডাক্তার প্লেসমেন্ট হবে একটা ডিস্ট্রিক্টে, পুরো ডিস্ট্রিক্টে, তার বাড়ি সাধারণত যদি ওই ডিস্ট্রিক্টে হয়, সে কিন্তু ওই ডিস্ট্রিক্টের থেকে নড়বে না। আমি যদি ঢাকা থেকে নিয়ে তাকে ভেদরগঞ্জে পোস্টিং করি, সে ঢাকাতেই বসে থাকবে, ভেদরগঞ্জ থেকে স্যালারি নিবে। দ্যাটস দ্য রিয়ালিটি। প্রাইম মিনিস্টার যতই বলুক না কেন, আমাদের ডাক্তাররা তারা ঢাকা বেসড বা চিটাগং বেসড, তারা ঢাকা চিটাগং ছেড়ে তারা ওই ভেদরগঞ্জে যাবে না। দ্যাটস দ্য রিয়ালিটি। ভেদরগঞ্জের এরিয়ার আশেপাশ থেকে ওই ডিস্ট্রিক্ট থেকে যদি আমরা ডাক্তার নিতে পারি, তারা হয়তো থাকবে। এই রিয়ালিটিটাকে আমাদের মানতে হবে। একটা প্রাইমারি টিচার কেন তার হেড অফিস, তার বেতনে বৃদ্ধি, তার সকল কিছু অ্যাটেন্ডেন্স রিপোর্ট কেন ঢাকা পর্যন্ত আসতে হবে? তার অ্যাপয়েন্টমেন্ট লেটারকে নিয়ে তার বেতন স্যাংশন করাতে ঢাকায় আসতে হয় এবং অর্থ ব্যয় করতে হয় এই অর্থ মন্ত্রণালয়ে, এই শিক্ষা মন্ত্রণালয়, প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয়। এটা কেন হবে? সেটা কেন আমরা এটা ডিস্ট্রিক্ট লেভেল বা ইভেন উপজেলা লেভেলে, প্রাইমারি শিক্ষা তো আমরা উপজেলা লেভেলে দিতে পারি, কারণ একটা প্রাইমারি শিক্ষক কিন্তু তার ওই গ্রামের আশেপাশের স্কুলে কাজ করে, তার বেতনটা, তার চাকরিটা ওইখানে স্কুল কমিটির মাধ্যমে, শিক্ষা কর্মকর্তার মাধ্যমে হয়ে যেতে পারে। এই ধরনের বেসিক জিনিসগুলো, এবং পৃথিবীর সব দেশেই যেটা হয় যে একটা সেন্ট্রাল পুলিশ থাকে এবং একটা প্রভিন্সিয়াল পুলিশ থাকে, বা আমাদেরও কিন্তু লোকাল লেভেলে পুলিশ ফোর্স বা লোকাল শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লোকাল পুলিশ বাহিনী কিন্তু করতে পারে সরকার বিভিন্নভাবে। এই যে সেন্ট্রাল করার মেন্টালিটি, সবকিছু ঢাকা থেকে আমি কলকাঠি দিয়ে নাড়াবো, এটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কিন্তু এই বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার যে একটা ডিভলভমেন্ট টু দ্য লোয়ার লেভেল, গ্রাসরুট লেভেল, সেটা হবে না। এবং আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাও কিন্তু সেই সাথে আটকে যাবে। কারণ আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাও কিন্তু পূর্ণাঙ্গ হবে না যদি ডেমোক্রেটিক প্রসেসেও আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ না করি। উপজেলা
যারা ইলেকটেড হয়েছেন তাদেরকে যদি আমরা প্রকৃত ক্ষমতা না দেই, এবং প্রকৃত ক্ষমতা বলতে কি মিন করা হচ্ছে, তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা, সেটা করতে হবে। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমরা একটি শেষ প্রশ্ন আপনাদের দুজনকে করব, সেটি হচ্ছে যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাই বলি বা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাই বলি, মানুষকে নিয়ে তো করতে হবে। তা আমাদের দেশে হিউম্যান কোয়ালিটি বৃদ্ধি করার কিছু কিছু পরিকল্পনা, কিছু কিছু প্রকল্প নানাভাবে বিভিন্ন সময় নেওয়া হয়। আমি শুধু আপনাদের কাছে জানতে চাইবো, এক বাক্যেই বলতে হবে, সময় নেই, সেটা হচ্ছে এই হিউম্যান কোয়ালিটি বা যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স, এটা আমাদের যথেষ্ট এমফাসিস এই জায়গাটায় পড়ছে কিনা আর কি। কারণ এটা না হলে কিন্তু সব মিলে আবার উইল বি ব্যাক ইন্টু স্কয়ার ওয়ান। না, অবশ্যই পড়ছে না। সেটি তো সব প্রায়শই বলা হয় যে উদ্যোক্তাদের কাছে জিজ্ঞেস করলে বলা হয় যে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ছে কিন্তু নেয়ার মতো লোক পায় না। এটি একটি সাধারণ সমস্যার কথা বলা হয়। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যে শিক্ষা নিচ্ছেন সেই বইয়ের শিক্ষাটি কিন্তু তাকে যেভাবে ব্যবহার করে সেই ব্যবহারিক শিক্ষার সাথে তার সামঞ্জস্য থাকছে না, এবং এই জায়গাটিতে আমরা অনেক পিছিয়ে। এবং সেদিক থেকে আমি বলবো যে এটি আসার কথা যে আগামী ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটি মানব সম্পদ উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমি বলবো না যে পরিকল্পনার জন্য বসে আছে, অলরেডি কিন্তু সরকার কাজ শুরু করেছে। আপনি জানবেন যে 3 বছর মেয়াদী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধীনে 6টি মূল যে শিল্প, সেই কারখানা, সেই শিল্প সেক্টরগুলোর জন্য কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু শুরু করেছেন সরকার। ফলে সেখান থেকে আমার ধারণা যে স্কিল লেবার ফোর্স বেরিয়ে আসবে। এটি হচ্ছে একেবারে কারিগরি দিক, কিন্তু আবার একই সাথে এটিও প্রয়োজন যে আমাদের নিজেদের ট্রেনিং যাতে নিজেরা দিতে পারি, অর্থাৎ ট্রেনার্স ট্রেনিং, এটিও আমাদের অনেক প্রয়োজন রয়েছে বিভিন্ন খাতের জন্য। এবং কারিগরি শিক্ষার ব্যাপারে যে আরো গুরুত্ব দেওয়া দরকার, সেটি আমার মনে হয় এখানে দেখবার দরকার রয়েছে। প্লাস যেটি আরো বেশি বেরিয়ে আসছে সেটি হলো যে শুধুমাত্র স্কিল ওয়ার্কার না, প্রফেশনালস লেভেলে, যেটিকে বলা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট, সেই জায়গায় একটি বড় রকমের ঘাটতি আছে। প্রায়শই যেটি বলা হচ্ছে যে যেভাবে বাংলাদেশের রপ্তানি বাড়ছে, গার্মেন্টস সেক্টরই মূলত তারা বলে থাকেন যে আমরা যে টার্গেট করছি যে এখন আমরা $22 বিলিয়ন, এটিকে আমরা $40 বিলিয়ন সামনে নিয়ে যাব, কিন্তু সেটি করবার জন্য যে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট বা ম্যানেজার দরকার, সেটি কি আমাদের আছে? আমাদের তো সেগুলো নেই। তাহলে সেগুলো কোথা থেকে আসবে? সুতরাং সেই জায়গায় আগামীতে কাজ করার অনেক প্রয়োজন রয়েছে। আপনার কাছে শুধু শেষ কথা যেটা জানতে চাই, একদম শেষ কথা, সময় একেবারে শেষ, সেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ, যেটা আমাদের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে, এটা কি খুব রেশনাল ওয়েতে ব্যবহার হচ্ছে শিল্পে এবং ইয়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে? কঠিন প্রশ্ন করলেন, কারণ এটা আমার মনে হয় হচ্ছে না মোটেই। এক নম্বর হচ্ছে যেমন আমাদের গ্যাসের কথাই, গ্যাসটাকে কি আমরা যথাযথভাবে ব্যবহার করছি? আনসার ইজ অ্যাবসলিউটলি না। আমরা যেখানে আমাদের বেশি গ্যাসটা ব্যবহার করা উচিত সেটা না করে আমরা এমন খাতে ব্যবহার করছি যে খাতে আমাদের প্রোডাক্টিভিটিটা অনেক কম। আমরা কি কয়লার ব্যবহার করছি? অবশ্যই না, একেবারেই না। আমরা অন্যান্য যে খনিজ আছে সেগুলো কি কোনো উত্তোলনের ব্যবস্থা করেছি গত 5 বছরে? অ্যাবসলিউটলি না। নতুন যে সমুদ্র এরিয়াটা আমরা পেলাম, সেখানে আমরা কি করব সেটা নিয়েও কিন্তু গভীর চিন্তা এখনো দেখা যাচ্ছে না, এবং করতে হবে। আমি সরকারের কাছে কথা শোনা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এখনো কিছু সেরকম কোনো স্ট্র্যাটেজি কিন্তু আমরা দেখি নাই। কাজে আমার যেটা মনে হয় যে আমাদের সম্পদ, এক নম্বর তো হচ্ছে মানব সম্পদ, সেটাকে তো অবশ্যই বাড়াতে হবে। এটা কারিগরি মান এবং সেটার শিক্ষার মান, আইটি শিক্ষার মান, ব্যাপ্ততা, এখানে অঙ্ক, বিজ্ঞান, এগুলোর যে অভাব ছাত্রীদের মধ্যে, সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল এলিমেন্ট। এখানে কিন্তু পয়সার দরকার নেই, এখানে দরকার হচ্ছে সদিচ্ছা এবং বিচক্ষণ পরিচালনা, যাতে আমরা শিক্ষকদের কাছ থেকে এই জিনিসগুলো ছাত্রদের মধ্যে বিতরণ করতে পারি। শিক্ষার্থীদের মান যদি, শিক্ষকদের মান যদি আমরা না বাড়াতে পারি, সাধারণ জ্ঞান, সাধারণ শিক্ষা কিন্তু হবে না। এবং সাধারণ শিক্ষা না হলে সেটা থেকে কারিগরি এবং উচ্চ শিক্ষা কোনোটাই আমরা পাবো না, যে কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি অনেক দেশের চাইতে, ভারতবর্ষ এবং ইস্ট এশিয়ার চাইতে পার্টিকুলারলি। কিন্তু আমি মনে করি আমাদের 2 ধরনের সম্পদের ক্ষেত্রেই অনেক কিছু করার আছে, যেটা করতে হবে
এবং না করতে পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। সুপ্রিয় দর্শক, আমাদের সময় শেষ। আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিরকম হতে পারে এই ধরনের কিছু ধারণা পাওয়ার চেষ্টা করলাম আমাদের দুজন আলোচক কাছ থেকে। সব কথার শেষ কথা যেটা, মানুষ, সমাজ এবং মানব সম্পদ এই জায়গাগুলিতে মূল ইনভেস্টমেন্ট এবং সাকসেসফুল ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে আমরা পরবর্তী যে ধাপ, যেটা বলা হচ্ছে যে ধারণা দেওয়া হচ্ছে যে এম্পাওয়ারিং এভরি সিটিজেন, প্রতিটি নাগরিকের ক্ষমতায়ন, এই জায়গাটা পৌঁছাতে পারবো না। এবং সেটা না হলে যে সপ্তম পঞ্চবার্ষিকীর যে গুণগত, যেটা ডক্টর মোয়াজ্জেম এবং ডক্টর আহসান মনসুর বলেছেন যে গুণগত উত্তরণ ঘটতে পারে যদি এই বিষয়গুলো হয়, সুতরাং সেই প্রত্যাশাটা রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।